আজকে আমাদের একাডেমিক ফাউন্ডেশন ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু। মূলত জীববিজ্ঞানের প্রতি তোমাদের যে ভয়, এই ভয়টা সৃষ্টি হয় মূলত এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, প্রথম অধ্যায় ছোট একটা অধ্যায়, এটা সবাই অনেক আনন্দ নিয়ে পড়ে, পরে যখনই এই অধ্যায়ে যায় মানুষ আসলে অনেক ডিপ্রেসড হয়ে যায়। আমাদের এই কোর্সটায় আমাদের উদ্দেশ্য থাকবে যে তোমাদের সম্পূর্ণ জীববিজ্ঞান পরীক্ষায় কিভাবে অ্যান্সার করা লাগবে, ওই অ্যান্সারটা তোমরা যাতে করতে পারো, পরীক্ষায় যাতে তোমরা লিখে আসতে পারো এবং জীববিজ্ঞানের ভয় যাতে তোমাদের দূর হয়ে যায়, সেটাই আমাদের মূল লক্ষ্য থাকবে। তো এই ক্লাসগুলো যদি তুমি করো এবং তারপর যদি তুমি শুধু একবার বইটা রিডিং দাও, তাহলে দেখবা তুমি সব প্রশ্ন পারতেছো এবং নিজে নিজেই বুঝতে পারতেছো। তোমার ইউটিউবের ঘন্টার পর ঘন্টা ক্লাসও করা লাগবে না, অন্য কোনো কোর্সে যুক্ত হওয়া লাগবে না। জাস্ট এই লাইভ ক্লাসটা করলেই তোমার কি হবে, এই চ্যাপ্টার না, পুরো বায়োলজি আমাদের কোর্সে যা যা পড়াবো তা তোমার কিন্তু ভালোভাবে কমপ্লিট হয়ে যাবে এবং বইটা তুমি একবার নিজে পড়লেই কিন্তু তুমি বিষয়টা উপলব্ধি করতে পারবা, বুঝতে পারবা এবং পরীক্ষায় অ্যান্সার করে আসতে পারবা। তো চলো আমরা শুরু করি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কি নিয়ে, এই চ্যাপ্টারটা একটু বড়, তাই এই চ্যাপ্টারটা আমরা একটু একাধিক অংশে ভাগ করছি। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে বিভিন্ন কোষ অঙ্গাণু। ঠিক আছে, কোষ ও কোষের অঙ্গাণু। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি এটা একটি কোষ। ঠিক আছে, এটাও একটা কোষ, এটাও একটা কোষ। এর মধ্যে একটা হচ্ছে উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে প্রাণী কোষ। তো এটা কোনটা উদ্ভিদ কোষ আর কোনটা প্রাণী কোষ, সেটা কি তোমরা আইডেন্টিফাই করতে পারবা? আচ্ছা, তো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ আইডেন্টিফাই করার জন্য তোমার দুইটা জিনিস সবার আগে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর, আরেকটা জিনিস হচ্ছে কোষ গহ্বর। কোষ প্রাচীর আর কোষ গহ্বর, যাদের কোষ প্রাচীর থাকবে এবং বড় কোষ গহ্বর থাকবে, তারাই কি হবে? তারাই হবে হচ্ছে উদ্ভিদ কোষ। তাইলে উদ্ভিদ কোষ চেনার উপায় কি? এর হচ্ছে একটা কোষ প্রাচীর থাকবে আর বড় কোষ গহ্বর থাকবে। তাইলে দেখো এখানে সবচেয়ে বড় কোষ গহ্বরটা কার আছে? এই যে দেখো, বিশাল কোষ গহ্বর। আর এখানে দেখো বাইরে দিয়ে কিন্তু কোষ প্রাচীরও আছে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটাই হইতেছে আমাদের উদ্ভিদ কোষ। আর এইটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। দেখো এখানে কি তুমি কোনো কোষ গহ্বর দেখতে পাচ্ছ? গহ্বর আছে, ছোট্ট একটা গহ্বর আছে, এটা অনেকটা অত বোঝা যায় না আর কি, এর মতো এত প্রমিনেন্ট না। ঠিক আছে, এটা বিশাল মাঝখানে, এত সুন্দর করে বোঝা যায়? বোঝা যায় না। আর এখানে দেখো বাইরে কিন্তু কোনো প্রাচীর নাই, এরকম একটা প্রাচীর ছিল কিন্তু উদ্ভিদ কোষের মধ্যে, এখানে কোনো প্রাচীর নাই। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। ঠিক আছে, আচ্ছা, তাইলে এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ কিন্তু আইডেন্টিফাই করা শিখে গেলাম। ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের কোষ অঙ্গাণু আছে, এখন আমরা কোষ অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো সবার আগে মনে রাখবা, আমাদের দেহে যত কোষ আছে কিংবা উদ্ভিদ দেহে যত কোষ আছে, এগুলো দুই টাইপের হয়। ঠিক আছে, কোষগুলা একটা হচ্ছে কোষ অঙ্গাণুগুলা আর কি, কোষ অঙ্গাণুগুলা একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আরেকটা হচ্ছে ঝিল্লি বিহীন অঙ্গাণু। তাইলে কোষ অঙ্গাণুগুলো দুই প্রকার, একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে যে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো এগুলো তোমার মনে রাখতে হবে। এখন কিভাবে মনে রাখতে পারবা? আমি তোমাকে একটা নেমোনিক্স বলি, ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো তুমি মুখস্থ রাখবা, তাইলে এমসিকিউতে তুমি দুটোই অ্যান্সার করতে পারবা। কারণ ঝিল্লিবিহীনগুলো যদি তোমার মুখস্থ থাকে, তাহলে প্রশ্নে যদি আসে নিচের কোনটি ঝিল্লিবদ্ধ, তাহলে অপশনে তো ঝিল্লিবিহীন থাকবে, তুমি ওগুলো আইডেন্টিফাই করে যেটা থাকবে না ওইটাই হচ্ছে ঝিল্লিবদ্ধ। ঠিক আছে, তো এটা মনে রাখার জন্য একটা নেমোনিক্স আছে, সেটা হইতেছে মামাই সেরা প্রেমিক। মামাই সেরা প্রেমিক। তাহলে মাতে কি? মাতে হচ্ছে মাইক্রোটিউবিউল, মাইক্রোটিউবিউল। এই জিনিসটা তোমাদের একবার মুখস্থ করলে এসএসসিতেও কাজে লাগবে, ইন্টারেও কাজে লাগবে। তাই হচ্ছে এখানে কিছু কোষ অঙ্গাণুর নাম আছে যেগুলো এসএসসির কারিকুলামে নাই কিন্তু ইন্টারের কারিকুলামে আছে। ঠিক আছে, তো তোমরা এখন মুখস্থ করে রাখো। পুরো অনেক সময় অনেক স্কুলে আছে, ভালো মানে স্কুল যারা, তারা অনেক সময় এইসব নাম দিয়ে দেয়। ঠিক আছে, এইগুলো মুখস্থ করে রাখো, তোমাদের দুই জায়গায় কাজে দিবে। তো মাইক্রোটিউবিউল
মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট। রস্যইতে কি? রস্যইতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাইলে মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এখন সেরা, দন্তের সহায়কারে সেতে কি? সেতে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল। এগুলো নিয়ে বিস্তারিত আমরা একটু পরেই পড়বো। রয়াকারে রাতে কি? রাতে হইতেছে রাইবোজোম, সেন্ট্রিওল, রাইবোজোম। আর প্রেমিক পয়ডোফোলাতে কি? পয়ডোফোলাতে হইতেছে প্রোটিওজোম। প্রোটিওজোম তোমাদের কারিকুলামে নাই, ইন্টারের কারিকুলামে, জাস্ট জেনে রাখলা আর কি, নাম শুনে রাখলা। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, মাইক্রোটিউবিউল, মাইক্রোফিলামেন্ট, এই তিনটাকে একসাথে কি বলে জানো? এই তিনটাকে একসাথে কোষ কঙ্কাল বলে। এই কোষ কঙ্কালের নাম তোমাদের বইতে আছে, কিন্তু এই আলাদা করে নামগুলো আসলে নাই, ঠিক আছে? তাই কোষ কঙ্কাল জেনে রাখবা, তাইলেই কিন্তু হয়ে যাবে। তাইলে ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা কিন্তু আমরা শিখে নিলাম। তাইলে এগুলা ছাড়া যা আছে তার সবই হইতেছে ঝিল্লিবদ্ধ, যেমন প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, নিউক্লিয়াস, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বস্তু, এগুলো সবই কিন্তু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ঠিক আছে? তাইলে আমাদের কি হইলো? ঝিল্লিবদ্ধ এবং ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো আমরা শিখে ফেললাম। আচ্ছা, এরপরে আসো আমরা এর বিস্তারিত এখন জানবো। তো সবার আগে আমরা কোন জিনিসটা আইডেন্টিফাই করে উদ্ভিদ করতে করছিলাম, বুঝতে পারছিলাম? কোষ প্রাচীর। তাহলে আমরা এখন একটা কোষ প্রাচীর নিয়ে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? কোষ প্রাচীর। এখন এই যে কোষ প্রাচীর, এটা কার অংশ? এটা উদ্ভিদ কোষের অংশ। প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের শুধু অংশ না, উদ্ভিদ কোষের একটা কি বৈশিষ্ট্য নির্ধারণীমূলক অংশ, মানে এটা দেখেই কিন্তু উদ্ভিদ কোষের কি বৈশিষ্ট্য বোঝা যায়। আচ্ছা, তো এটা হচ্ছে উদ্ভিদ কোষের অংশ। এখন উদ্ভিদ কোষের এই যে অংশ, এটা কিন্তু একটা কি জড় পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে? কোষ প্রাচীর কিন্তু একটা জড় পদার্থ, ঠিক আছে? দেখো এই যে বইতে তোমাদের এমন চিত্র কিন্তু আছে কোষ প্রাচীরের, ঠিক আছে? আচ্ছা, তো এই চিত্রগুলা তোমরা হইতেছে, আমি এখানে বইয়ের চিত্রগুলো দেওয়ার ট্রাই করছি, সব বইয়ের চিত্র আছে, কারণ বইয়ের চিত্রগুলো জাস্ট যদি তুমি একবার দেখো বা চিত্রগুলো আমি যদি তোমাকে বুঝাই দিই, তাহলে তোমার কোন জায়গাটাই উপকার হবে বলো তো? তোমাদের যেসব বোর্ড এক্সাম আছে, বোর্ড এক্সাম কিংবা স্কুলের এক্সাম আছে, সেইখানে যে উদ্দীপক দিবে না, উদ্দীপকে চিত্র দিয়ে দিবে, উদ্দীপকে চিত্র তো আইডেন্টিফাই করে দিবে না তোমাকে, কিউ পি এক্স ওয়াই এরকম দিয়ে দিবে, বলবে যে এটি কোন ইয়ে বা এর গঠন বর্ণনা করো, তখন তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো অধিকাংশ সময় এই বইয়ের চিত্রটা হুবহু কিন্তু দিয়ে দেয়, বইয়ের চিত্র হুবহু দিয়ে দেয়। আর বইয়ের চিত্রতে তুমি যদি বইয়ের চিত্রটা দেখে দেখে তোমাকে বোঝাই দেওয়া হয়, তাহলে তুমি একা একাই বই খুলে পড়তে অনেক বেশি প্রাণবন্ত অনুভব করবে। এই জন্যই আমরা বইয়ের চিত্রটা দেওয়ার ট্রাই করছি। আচ্ছা, তো এইখানে আসো, এই হচ্ছে আমাদের কোষ প্রাচীর, ঠিক আছে? এখন আসো আমাদের কোষ প্রাচীরটা আসলে কি দিয়ে তৈরি, ঠিক আছে? কোষ প্রাচীর কয়েকটা পদার্থ নিয়ে তৈরি হয়। তার মধ্যে কি কি আছে? চারটা পদার্থের নাম মুখস্থ করবা: সেলুলোজ, হেমিসেলুলোজ, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তাইলে আমার সাথে একবার করে নামগুলা উচ্চারণ করো। কোষ প্রাচীর কি কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। এইভাবে যদি বারবার করে তুমি পড়তে থাকো, তাহলে দেখবা তোমার মুখস্থ হয়ে যাবে। তো নর্মাল এরকম উদ্ভিদের কোষ প্রাচীর কিন্তু এই সেলুলোজ, হেমিসেলুলোজ এইসব দিয়ে তৈরি। এখন হচ্ছে কোষ প্রাচীর কিন্তু শুধু উদ্ভিদের থাকে না, কার থাকে জানো? কোষ প্রাচীর কিন্তু ব্যাকটেরিয়া, ছত্রাক এদেরও থাকে। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি জানো? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে তিনটা জিনিস দিয়ে তৈরি: প্রোটিন, লিপিড এবং পলিপেপটাইড। প্রোটিন, লিপিড
পলিপেপটাইড। এখন আমি এরকম নামগুলো ইংলিশে কেন লিখছি তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো। তো আমরা কিন্তু ক্লাসে এই যে বায়োলজিক্যাল টার্মগুলো আছে এগুলো একটু ইংলিশে বলার ট্রাই করব, কারণ ইংলিশে বললে কি হয়, এই যে টার্মগুলো, যেমন ধরো ব্যাকটেরিয়া শব্দটা, এটা যে তুমি ইংলিশে লিখলা, তারপর প্রোটিন, লিপিড, এই শব্দগুলো ইংলিশে লিখলা, সেলুলোজ এটা ইংলিশে লিখলা, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, তো এগুলো ইংলিশে লিখলে কি হবে, টিচারের ইমপ্রেশনটা তোমার প্রতি ভালো হবে। ঠিক আছে, কারণ আলটিমেটলি তোমার কিন্তু ভবিষ্যতে গিয়ে ইংরেজিতেই পড়াশোনা করা লাগবে একটা পর্যায়ে গিয়ে। তো তোমরা যখন এই টার্মগুলো বা সাইন্টিফিক টার্মগুলো, এগুলো ধরো প্লাস্টিড, এটা তুমি বাংলায় পয়লয় আকার দন্তে শয়টায় রশ্মি ড এরকম লিখতেছো, কিন্তু আলটিমেটলি শব্দটা কিন্তু ইংরেজি প্লাস্টিড, তো এটা তুমি ইংরেজিতেই লিখলে, এরকম লিখলে টিচারদের ইমপ্রেশনটা ভালো হয়, টিচাররা এটা পছন্দ করে। ঠিক আছে, তোমার নাম্বার কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তোমার খাতার গুণগত মান উন্নয়ন হয়। তো আমরা এরকম ক্লাসের মধ্যে অনেক জায়গায় বলবো কি কি করলে তোমার খাতার গুণগত মান বৃদ্ধি পাবে এবং তুমি একটা হাইয়েস্ট নম্বর পাইতে পারবা। ঠিক আছে, বায়োলজিতে কখনো ফুল মার্কস দেয় না, বাট মোটামুটি আমাদের টার্গেট থাকবে 90+ নম্বর, যেন আমরা কি করতে পারি, 90+ নম্বর আমরা সিকিউর করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি কি নিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে প্রোটিন, লিপিড আর পলিপেপটাইড নিয়ে তৈরি। ঠিক আছে, পলিপেপটাইড আর পলিস্যাকারাইড। ঠিক আছে, পলিস্যাকারাইড হইতেছে শর্করা জাতীয় পদার্থ, পলিপেপটাইড একটা প্রোটিন জাতীয় পদার্থ। তো প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, পলিপেপটাইড সব দিয়েই তৈরি হয় মূলত। এরপরে আসো তোমার ছত্রাক। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে তৈরি বলো তো? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে তৈরি। কাইটিন কি জাতীয় পদার্থ, কি এইসব এত কিছু এখন তোমার জানা লাগবে না, জাস্ট মুখস্থ করে রাখবা। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি, এমসিকিউতে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমাদের এটাও গেল। এরপরে আসো এই কোষ প্রাচীরটা কিভাবে তৈরি হয়। ঠিক আছে, তো কোষ প্রাচীরে সবার আগে দেখো এরকম একটা প্রাইমারি লেয়ার থাকে। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় মধ্যপর্দা। মধ্যপর্দা এটা সবার থাকে। এখন মধ্যপর্দার উপর এক একটা বিভিন্ন পদার্থ নিঃসৃত হয়ে আরেকটা স্তর পড়ে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক সাইডের কোষ প্রাচীর, তো এটা হচ্ছে মধ্যপর্দা। মধ্যপর্দার উপর এরকম বাইরে একটা লেয়ার পড়লো, এটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্দা। প্রাথমিক পর্দা সবার থাকে না, অনেকের থাকে না, কার কার থাকে না এটা বইতে উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো মুখস্থ করে ফেলবে, এমসিকিউতে আসে। তো এটা হচ্ছে আমাদের প্রাথমিক পর্দা। এখন এই যে প্রাথমিক পর্দা, এই দুইটা এই কোষ প্রাচীরের, ধরো এটা মধ্যপর্দা, মধ্যপর্দার পাশে এখানে একটা প্রাথমিক পর্দা সৃষ্টি হয়েছে, এখানে একটা প্রাথমিক পর্দা সৃষ্টি হয়েছে, এই মাঝখানে একটা ফাঁকা জায়গা দেখতে পাইছো? মাঝখানে একটা ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাকে কি বলে জানো? কোষকূপ বলা হয় এই জায়গাতে, অথবা ইংরেজিতে পিট বলা হয়, পিট। ঠিক আছে, এই পিটের মাধ্যমে কি হয়, পাশাপাশি কোষগুলোর মধ্যে যোগাযোগ রাখে, মানে এখান দিয়ে বিভিন্ন বস্তু যাতায়াত করে বা বিভিন্ন ইয়ে করে, এর মাধ্যমে হচ্ছে পাশাপাশি কোষগুলোর মধ্যে যোগাযোগ রাখা সম্ভব হয়। ঠিক আছে, আচ্ছা, তো এইটা হচ্ছে কোষ কূপ বা পিট। এখন ধরো এই একটা কোষ, এই একটা কোষের কোষ, আরেকটা কোষের কোষ প্রাচীর। এখন ওই দুটো কোষ প্রাচীরের মধ্যে যোগাযোগ হবে, এখন বিভিন্ন তন্তুর মাধ্যমে এই যোগাযোগগুলা হয়। এই তন্তুগুলাকে কি বলে জানো? এগুলাকে বলা হয় হচ্ছে প্লাজমোডেজমাটা। প্লাজমোডেজমাটা। তাইলে এমসিকিউতে তোমার প্রশ্ন আসতে পারে যে প্লাজমোডেজমাটার মাধ্যমে কোন কাজটা সম্পন্ন হয়? প্লাজমোডেজমাটার মাধ্যমে হচ্ছে যোগাযোগ রক্ষা করে, পাশাপাশি কোষগুলোর মধ্যে যোগাযোগ কি হয়, পাশাপাশি কোষগুলোর মধ্যে যোগাযোগ রক্ষিত হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো কোষ প্রাচীর নিয়ে আমাদের মোটামুটি এইটুক জানলেই হবে, বাকিটা তোমরা বইয়ে পড়ে নিবে, ছোট্ট একটা প্যারা ওইখানে কোষ প্রাচীর নিয়ে আলোচনা আছে, তো এইটুকুই হচ্ছে বুঝতে হয়। এরপরে আসো পরবর্তী জিনিস, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, এখন এই যে কোষ প্রাচীর, কোষ প্রাচীর তো থাকে ধরো তোমার ইয়েতে উদ্ভিদ কোষে, এখন প্রাণী কোষে তো কোষ প্রাচীর থাকবে না, তাহলে প্রাণী কোষে কি থাকে? প্রাণী কোষে হচ্ছে কোষের বাইরে একটা থকথকে কি থাকে, জেলির মতো একটা আস্তরণ থাকে। ঠিক আছে, এই যে ধরো এই হচ্ছে আমাদের কোষ, এই হচ্ছে আমাদের কোষ, এই কোষের বাইরে কি হবে, একটা থকথকে আবরণ থাকবে, এই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে কোষ ঝিল্লি। ঠিক আছে, কোষ ঝিল্লি।
কোষ প্রাচীর কিন্তু জড় পদার্থ দিয়ে তৈরি হয়েছিল, কিন্তু কোষ ঝিল্লি কিন্তু জড় পদার্থ দিয়ে তৈরি না। কোষ ঝিল্লি জড় পদার্থ দিয়ে তৈরি না। কোষ ঝিল্লি প্রোটিন, লিপিড, এসব পদার্থ দিয়ে তৈরি। আচ্ছা, কোষঝিল্লির মাঝখানে মাঝখানে এই যে দেখো চিত্র, কোষঝিল্লির মাঝখানে মাঝখানে কিছু অন্তঃকোষীয় স্থান থাকে, ঠিক আছে? এর মাধ্যমেও ধরো যোগাযোগ রক্ষা হইতে পারে। আর হচ্ছে কোষঝিল্লির একটা যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেখানে হচ্ছে এই যে কোষঝিল্লির বাইরে আঙুলের মতো এরকম প্রক্ষেপিত অংশ থাকে, আঙুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে মাইক্রোভিলাই। এটা তোমার ইয়েতে থাকে সাধারণত আমাদের যেই পেট, ইন্টেস্টাইন, আমাদের ক্ষুদ্রান্ত্র, এইসব জায়গায় হচ্ছে এই মাইক্রোভিলাইগুলো থাকে। এরা হচ্ছে শোষণতল বৃদ্ধি করে। তো এটাই হচ্ছে আমাদের কোষঝিল্লি। কোষঝিল্লি নিয়ে অত বিস্তারিত না জানলেও চলবে। এরপরে আসো আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণুতে চলে যাই। আমরা প্রথমে হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলো নিয়ে আলোচনা করব। তো ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোর মধ্যে শুরুতেই আমাদের কোন অঙ্গাণুটা আছে? কেউ কি এটা চিনে আইডেন্টিফাই করতে পারবা? সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গাণু। তো আমাদের বডিতে কি শক্তি উৎপন্ন করে এই অঙ্গাণুটা? তো এটা হচ্ছে, অনেকেই হয়তো আইডেন্টিফাই করে ফেলছো, এটা মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়া প্রথমে আমরা গঠনটা পড়বো, তারপরে কাজটা পড়বো। তো মাইটোকন্ড্রিয়ার হচ্ছে 2 স্তরের আবরণ থাকে। তাহলে কয় স্তরের আবরণ থাকে? 2 স্তরের আবরণ থাকে। যেহেতু এটা ঝিল্লিবদ্ধ, আবরণ থাকবে, 2 স্তরের আবরণ থাকে। এই যে দেখো, এই হচ্ছে আমাদের বাইরের স্তর, এই হচ্ছে ভিতরের স্তর। এখন ভিতরের আবরণটা দেখছো অনেক বেশি পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে না? একটু ভেতরের দিকে পেঁচানো অবস্থায় থাকে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টি, ঠিক আছে? এই জিনিসটাকে ভেতরে পেঁচানো যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটাকে কি বলে? ক্রিস্টি। এটা ধরো অনেকটা এমন থাকে, এই যে এই হচ্ছে আমাদের সাপোজ মাইটোকন্ড্রিয়া, এই হচ্ছে বাইরের আবরণ, এটা ভিতরের আবরণ, এইভাবে এমন থাকে, ঠিক আছে? এখন এই যে যে ক্রিস্টি, এই ক্রিস্টির গায়ে ছোট ছোট থলির মতো বৃত্তাকার কিছু জিনিস থাকে, থলির মতো বৃত্তাকার জিনিস থাকে। এই জিনিসগুলোকে কি বলে জানো? এগুলোকে বলে হচ্ছে অক্সিজোম। এগুলোকে কি বলে? অক্সিজোম বলে। এই অক্সিজোমের মধ্যে কি থাকে? এই অক্সিজনের মধ্যে উৎসেচক বা এনজাইম থাকে। উৎসেচক বা এনজাইম থাকে। এখন এই এনজাইমগুলো কিসে হেল্প করে? এই এনজাইমগুলো হচ্ছে আমাদের শোষণে হেল্প করে। কিভাবে হেল্প করে জানো? শোষণের ধাপ কয়টা আছে কেউ বলতে পারবা? শোষণের ধাপ কয়টা আছে? ক্লাস 10 এর স্টুডেন্ট কারা আছো এখানে? ক্লাস 10 এর স্টুডেন্ট কেউ থাকলে তোমরা বলতে পারার কথা। শোষণের ধাপ আছে হচ্ছে শোষণ, এই শোষণের ধাপ আছে হচ্ছে 4টা, ঠিক আছে? কি কি ধাপ আছে? ধাপ 4টা হচ্ছে গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, আরেকটা কি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন প্রবাহ তন্ত্র। তাহলে কি কি আছে? গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এখন এই যে যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস বাদে বাকি যে এই 3টা ধাপ আছে, এই 3টা ধাপই কি হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ায়।
এই গ্লাইকোলাইসিস বাদে বাকি 3টা ধাপই মাইটোকন্ড্রিয়ায় হয়। এখন তোমার হচ্ছে শোষণের, যারা 10 স্টুডেন্ট আছো তাদেরকে বলতেছি, শোষণ পড়ার সময় তোমরা হচ্ছে শুনছো না, দুইটা আছে অবাধ শোষণ আর সবাধ শোষণ। অবাধ শোষণ কাদের হয়? যাদের হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পরজীবী বা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী যারা, তেমন হচ্ছে ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া, এইসবে হচ্ছে অবাধ শোষণ হয়, সবাধ শোষণ হয় না। এখন অবাধ শোষণ সবাধ শোষণ দুইটারই প্রথম স্তর কি? প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তো এই যে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণীতেও হয়। কেন হয় বলতো? কারণ নিম্ন শ্রেণীর প্রাণীতে এই মাইটোকন্ড্রিয়া কিন্তু থাকে না, মাইটোকন্ড্রিয়া তাদের থাকে না। যেহেতু তাদের মাইটোকন্ড্রিয়া থাকে না, তাই হচ্ছে তাদের কি হয়? শুধু গ্লাইকোলাইসিস হয়। কারণ গ্লাইকোলাইসিসটা মাইটোকন্ড্রিয়ায় হয় না। গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, ঠিক আছে? গ্লাইকোলাইসিসটা সাইটোপ্লাজমে হয়, আর বাকি সবগুলা ধাপ মাইটোকন্ড্রিয়ায় হয়। তাই শুধু মাইটোকন্ড্রিয়ায় উচ্চ শ্রেণীর শুধু এই বাকি ধাপগুলাই উচ্চ শ্রেণীর জীবে হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা কি জানি শোষণে আলটিমেটলি কি উৎপন্ন হয় বলতো? শোষণে হচ্ছে আলটিমেটলি শক্তি উৎপন্ন হয় বা এটিপি উৎপন্ন হয়। তাইলে এটিপি উৎপন্নের যে প্রক্রিয়া, মানে শোষণ, শোষণের প্রথম ধাপ বাদে বাকি 3টা ধাপই কোথায় হচ্ছে? শোষণের প্রথম ধাপ বাদে বাকি 3টা ধাপই মাইটোকন্ড্রিয়াতে হচ্ছে। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়। কারণ মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপন্ন হচ্ছে। কিভাবে হচ্ছে? শোষণের মাধ্যমে হচ্ছে। পাওয়ার হাউস অফ সেল মানে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে? তাইলে বুঝতে পারলে এটা কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে। তাইলে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল কেন বলা হয় আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তাইলে আমাদের এটা হয়ে গেল। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে ক্রিস্টির এই যে ক্রিস্টির মধ্যে থকথকে একটা আঠালো জেলির মতো পদার্থ থাকে, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের মাইটোকন্ড্রিয়া মোটামুটি হয়ে গেছে। তাইলে এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্লাস্টিড। প্লাস্টিড কিন্তু শুধু উদ্ভিদ কোষে থাকে, কারণ শুধু উদ্ভিদ কোষই কি করতে পারে? নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, আর কেউই কিন্তু কি করতে পারে না? নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আচ্ছা, ঠিক আছে, এখন আসো এই যে প্লাস্টিড, প্লাস্টিড 3 প্রকার হয়, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। এখন এই যে ক্লোরোপ্লাস্ট, এরা কোন বর্ণের? এরা হচ্ছে শুধু সবুজ বর্ণের। তাহলে সবুজ বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? সবুজ বর্ণের প্লাস্টিডকেই ক্লোরোপ্লাস্ট বলা হয়। আর কোনো বর্ণের প্লাস্টিডকে কিন্তু ক্লোরোপ্লাস্ট বলা হয় না। এবং এই যে সবুজ বর্ণের যে প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, এরাই কিন্তু কি তৈরি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই যে ক্রোমোপ্লাস্ট কিংবা এই যে লিউকোপ্লাস্ট, এরা কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। তাহলে খাদ্য তৈরি করতে পারে সবুজ রঙের প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, আর বাকিরা খাদ্য তৈরি করতে পারে না। তাহলে ক্রোমোপ্লাস্ট এরা কি করে? এরা হইতেছে উদ্ভিদের বিভিন্ন বর্ণ দান করে, ঠিক আছে? বিভিন্ন বর্ণ দেয়, যেমন হচ্ছে জ্যান্থোফিল, ফাইকোএরিথ্রিন, তারপরে ফাইকোসায়ানিন, এরকম বইতে অনেক নাম আছে পড়বা। ক্যারোটিন, ক্যারোটিন হইতেছে তোমার যেমন কমলা বর্ণ দেয়, এইরকম বইতে নামগুলা পড়বা। জ্যান্থোফিল হলুদ বর্ণ দেয়, তারপরে হচ্ছে রোডোপ্লাস্ট এরা লাল বর্ণ দেয়। তো এই বিভিন্ন ধরনের বর্ণের জন্য দায়ী। বইতে যে কয়টা উদাহরণ আছে মুখস্থ করে ফেলবে, এমসিকিউতে আসবে। তো এই বর্ণ দিলে কি হয়? বর্ণ প্রদান করার ফলে এরা হচ্ছে পরাগায়নে সহায়তা করে। কিসে সহায়তা করে? পরাগায়নে সহায়তা করে, ঠিক আছে? পরাগায়নে সহায়তা করে। আর এই যে লিউকোপ্লাস্ট, এরা হচ্ছে কোনো বর্ণই থাকে না। এরা না সবুজ বর্ণের না অন্য কোনো বর্ণের। এরা কি? এরা হচ্ছে কোনো বর্ণই না। এরা কোথায় কোথায় থাকে? যেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না। উদ্ভিদের যে অংশে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, সেই অংশে লিউকোপ্লাস্ট থাকে। তাহলে কোন কোন অংশে বলতে পারবা? একটা কমন উদাহরণ হইতেছে উদ্ভিদের মূল, যেমন উদ্ভিদের মূল, উদ্ভিদের ভ্রূণ,
এই সব জায়গায় কি হয়, সূর্যের আলো প্রবেশ করতে পারে না। যেহেতু সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই এর কোনো বর্ণই থাকে না। এগুলো কি হয়, এখানে লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টের প্রধান কাজ কি? লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে লিউকোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। খাদ্য কি করা? খাদ্য সঞ্চয় করা। এরা খাদ্য তৈরি করতেছে না, এরা পরাগায়নে সাহায্য করতেছে না, তাহলে এরা করবেটা কি? এই যে ক্লোরোপ্লাস্ট থেকে সাহায্যে যে খাদ্যটা তৈরি হবে ওটা সঞ্চয় করে রাখবে কে? লিউকোপ্লাস্ট। এখন লিউকোপ্লাস্ট নিয়ে একটা মজার কাহিনী জানো? ধরো লিউকোপ্লাস্ট যেখানে থাকে, সাপোজ ধরো উদ্ভিদের মূল বা অন্য যেখানেই থাকে, এটা যদি তুমি ইয়ে করো, বা ধরো তুমি হচ্ছে একটা উদ্ভিদ বা একটা ঘাস, ঠিক আছে, সবুজ একটা ঘাস, এই ঘাসের ওপর তুমি ইট চাপা দিয়ে রাখলাম সাপোজ 7 দিন, ঠিক আছে, ইট চাপা দিয়ে রাখলা, তখন ওর উপর ইটের ফলে তো ওর উপর আর সূর্যের আলো প্রবেশ করতে পারবে না ওইখানে, তাই না? ইটের কারণে সূর্যের আলো প্রবেশ করতে পারবে না। যখন সূর্যের আলো প্রবেশ করতে পারবে না, তখন দেখবা ইটটা 7 দিন পর তুমি সরায় দেখবা ওই সবুজ কালার আর সবুজ নাই, ওইটা একটু ফ্যাকাশে বা সাদা কালারের হয়ে গেছে। কেন হয় বলো তো? কারণ এই যে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট থাকে, এরা সূর্যের আলোর অভাবে লিউকোপ্লাস্টে পরিণত হয়ে যাইতে পারে, ঠিক আছে? মানে যেই সব জায়গায় রঙিন, যেমন ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট আছে, ওই সব জায়গায় যদি আমরা সূর্যের আলো না দেই, ওই সব জায়গায় কি হবে? লিউকোপ্লাস্টে পরিণত হবে। বুঝতে পারছো? তাইলে আবার যদি সূর্যের আলোর সংস্পর্শে আসে, তাইলে আবার ওইগুলো ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের এর প্রকারভেদ। এরপরে আসো আমরা এই প্লাস্টিডের গঠনটা নিয়ে একটু আলোচনা করি। এই হচ্ছে আমাদের চিত্র। এখন চিত্রটা যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে তুমি একটু ভালো করে দেখতে পারবা যে এখানে ওই বাইরের তো আবরণ আছে, ওইগুলোকে শব্দ বাদ দিলাম, আমরা ভিতরে চলে যাই। ভিতরে দেখতে পারবা এখানে কিছু ইয়ে আছে, চাকতির মতো অংশ আছে, এক একটা চাকতি, এক একটা প্লেট, মনে করো এই একটা থালা প্লেট, এর নিচে আর একটা থালা, এর নিচে আর একটা থালা। বুঝতে পারছো? তো এই যে এক একটা থালা, এক একটা প্লেট, এক একটা চাকতি, এগুলোর নাম কি বলতো? এগুলোর নাম হইতেছে থাইলাকয়েড। থাইলাকয়েড, এগুলোর নাম হইতেছে থাইলাকয়েড। আর এই যে অনেকগুলো চাকতি একত্রে মিলে একটা স্ট্রাকচার তৈরি করলো, এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে গ্রানাম। আর এই যে থাইলাকয়েডের প্রাচীর, এই থাইলাকয়েডের প্রাচীরে কিন্তু তোমার কি হয়? সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা সম্পন্ন হয়, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি। আর এর মধ্যে ভিতরে দেখো, এই যে এটা হচ্ছে চিত্র, ভিতরে এই যে স্ট্রাকচার, এই যে থাইলাকয়েড গ্রানাম দেখতে পাচ্ছ, এখানে আরো কিছু জিনিস থাকে, এই যে রাইবোজোম থাকে, একটা ডিএনএ থাকে, নিজস্ব একটা ডিএনএ থাকে, আর হচ্ছে ম্যাট্রিক্স থাকে। ম্যাট্রিক্স তো বলে না, এই যে এই জিনিসটাকে স্ট্রোমা বলে, ঠিক আছে, স্ট্রোমা। ওই যে মাইটোকন্ড্রিয়াতে যেটা ম্যাট্রিক্স, মানুষের কোষে যেটা সাইটোপ্লাজম, প্লাস্টিডের মধ্যে ওই জিনিসটাকে স্ট্রোমা বলে, ওই যে অর্ধস্বচ্ছ দানাদার থকথকে জেলির মতো অংশ, ঠিক আছে, ওই জিনিসটাই আর কি। তো এই হচ্ছে আমাদের প্লাস্টিডের আলটিমেট স্ট্রাকচার। বাকিটা তোমরা বই খুলে নিজে নিজে পড়ে নিবা, দেখবা সব বুঝতে পারতেছো। আচ্ছা, তো মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিড এই দুইটা নিয়ে একটা মজার কাহিনী কি জানো? তো ইয়ে করে দেখা গেছে এই যে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের কিন্তু নিজস্ব একটা ডিএনএ থাকে, নিজস্ব একটা ডিএনএ থাকে। তো নিজস্ব ডিএনএ থাকে, আর এটা কিন্তু নিজের ডিএনএ কাদের থাকে? ডিএনএ সাধারণত যারা একটা আদর্শ সত্তা, যেমন মানুষের ডিএনএ থাকে, ব্যাকটেরিয়ার ডিএনএ থাকে, ভাইরাসের ডিএনএ থাকে, যারা একটা সত্তা, ঠিক আছে, কিন্তু এটা তো একটা অঙ্গাণু, এর কিভাবে ডিএনএ থাকে? তো একটা আসলে একটা জিনিস ধারণা করা হয়, বিজ্ঞানীরা ধারণা করেন যে তোমার শুরুতে যে আদিম মানুষরা ছিল তাদের বডিতে আসলে মাইটোকন্ড্রিয়া ছিল না। মাইটোকন্ড্রিয়া একটা আলাদা জীব ছিল, মাইটোকন্ড্রিয়া একটা আলাদা সত্তা ছিল, আলাদা একটা ক্রিয়েচার বা এক্সিস্টেন্স। তো এক সময় বিবর্তনের ধাপে কি হয়েছে, মাইটোকন্ড্রিয়া কোনো এক সময় মানুষের দেহে প্রবেশ করছে। যেমন অনেক পরজীবী থাকে না, যেমন আমাদের মাথার মধ্যে যে উকুন আছে, আমাদের দেহের মধ্যে অনেক কৃমি আছে, তো এসব অনেক পরজীবী থাকে। তো এইভাবে একটা পরজীবী হিসেবে মানুষের দেহে প্রবেশ করছে। দেহে প্রবেশ করে এক সময় এটা কি হয়েছে, একদম স্থায়ী হয়ে গেছে, এবং বিবর্তনের ধারায় পরবর্তীতে আমাদের বডিতেই এটা রয়ে গেছে। এরকমই ইয়ে হইতেছে মাইটোকন্ড্রিয়া, এবং প্লাস্টিডও ধারণা করা হয়, বইতে মাইটোকন্ড্রিয়ার কথাটা লেখা আছে। তো এই শব্দটাকে বলা হয় এন্ডোসিমবায়ন্ট। তো এন্ডোসিমবায়োসিস প্রক্রিয়া বলা হয় এটাকে। এটা আরো বড় হলে বিস্তারিত জানতে পারবা, আপাতত জাস্ট একটু জেনে রাখো, এটা একটা মজার তথ্য, ঠিক তাই না? এরপরে আসো, এটা কি? এটা হচ্ছে
আচ্ছা, তো তোমাদের রিটেনে কিন্তু মূলত এটাই আসে, এর থেকেই প্রশ্ন আসবে, তোমার মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড, এই দুইটাই হচ্ছে প্রশ্ন আসার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। বাকি যেগুলো আছে গলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো থেকে অত প্রশ্ন আসে না। নিউক্লিয়াস থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে, তো এটা আমরা পরে পড়বো। তো আসো আমরা এখন গলজি বস্তুটা পড়ি। তো গলজি বস্তুতে কি কি থাকে? গলজি বস্তুতে মনে করবা এরকম লম্বা লম্বা কিছু স্ট্রাকচার থাকে, আর তার পাশে কি থাকে? গোল গোল কিছু থলিকা থাকে। বুঝতে পারছো? লম্বা স্ট্রাকচার আর তার আশেপাশে গোল গোল কিছু থলি। তো এই যে যেই লম্বা লম্বা স্ট্রাকচার গুলা, এগুলোর নাম হইতেছে সিস্টার্নি। এগুলোর নাম কি? সিস্টার্নি। আর এই যে যে থলির মতো এই যে থলিকাগুলোর নাম কি বলতো? এই থলিকাগুলোর নাম হইতেছে ভেসিকল। তো এই যে সিস্টার্নির সাথে সাথে যে ভেসিকল গুলা থাকে, এগুলো হচ্ছে ক্ষুদ্র ভেসিকল। আর আর আশেপাশে যে ভেসিকল গুলা থাকে, এগুলো হচ্ছে বৃহৎ ভেসিকল। চিত্রে তোমরা এখানে ভালো করে দেখতে পাচ্তেছো, ঠিক আছে? তো গলজি বস্তুর যখন কাজ আসবে, মনে রাখবা জাস্ট একটা শব্দ মনে রাখবা, একটা শব্দ দিয়ে তুমি গলজি বস্তুর কাজ মনে রাখবা। সেই শব্দটা হচ্ছে জাস্ট নিঃসরণ। কি? নিঃসরণ। গলজি বস্তুর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন পদার্থ নিঃসরণে সাহায্য করা। কি হইতে পারে? সেটা হরমোন হইতে পারে, সেটা উৎসেচক হইতে পারে, সেটা অন্য যে কোনো কেমিক্যাল পদার্থ হইতে পারে, এনজাইম। তো সব কিছু নিঃসরণে সাহায্য করবে কে? গলজি বস্তু। এছাড়া এর আরেকটা কাজ আছে, এ হচ্ছে কিছু পরিমাণ কি করতে পারে? শর্করা সঞ্চয় করে রাখতে পারে, ঠিক আছে? শর্করা সঞ্চয় করে রাখতে পারে, শর্করা সঞ্চয় করে রাখতে পারে, কিছু প্রোটিন সঞ্চয় করে রাখতে পারে। তো এটাও প্রোটিনও সঞ্চয় করে সে ধরো রাখতে পারে। এই হচ্ছে গলজি বস্তুর প্রধান কাজ। এবার আসো, গলজি বস্তু শেষ। আচ্ছা, গলজি বস্তুকে আরেকটা জিনিস বলা হয়, ঠিক আছে? তো এটা অনেক সময় এমসিকিউতে আসে। তো গলজি বস্তুকে কি জিনিস বলা হয় বলতো? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কোষের ট্রাফিক পুলিশ বলা হয় গলজি বস্তুকে। কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় বলতো? কারণ হচ্ছে ট্রাফিক পুলিশ কি করে? রাস্তায় যখন অনেক বেশি জ্যাম থাকে, তখন ট্রাফিক পুলিশ ওই জ্যামটা ক্লিয়ার করে গাড়িকে বের হয়ে যাইতে সাহায্য করে। তো গলজি বস্তু কি করে? বিভিন্ন পদার্থ নিঃসরণ করে, আমরা বললাম না, উৎসেচক নিঃসরণ করে, হরমোন নিঃসরণ করে। ওই পদার্থগুলোকে কি করে? তোমার ঝিল্লিবদ্ধ করে এবং কোষের বাইরে নিয়ে যাইতে সাহায্য করে। বা হচ্ছে লাইসোজোমের মধ্যে অনেক এনজাইম থাকে, এই লাইসোজোমের এনজাইমগুলোকে ঝিল্লিবদ্ধ করে পরে কোষের মধ্যে ছেড়ে দেয়। তো এরকম কোষের মধ্যে বিভিন্ন অঙ্গাণুকে পরিবহনে সাহায্য করে কে? এই গলজি বস্তু। এই কারণে গলজি বস্তুকে কি বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়, ঠিক আছে? আচ্ছা, এটা তোমাদের আসার সম্ভাবনা একটু কম। তো এরপরে আসো, গলজি বস্তু গেল, এরপর আমরা পরবর্তী এতে চলে যাই। তো মাঝখানে একটা অঙ্গাণু আছে আমাদের পড়া হয় নাই, সেটা হচ্ছে, এটা তো আমাদের লাইসোজোম। তো মাঝখানে একটা অঙ্গাণু আমাদের পড়া হয় নাই, সেটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো আমি গলজি বস্তুর চিত্র দিয়েই দেখাই, কারণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর গলজি বস্তু দেখতে একদম সেম, ঠিক আছে? তো ওরও সিস্টার্নি থাকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও কি থাকে? ভেসিকল থাকে। বুঝতে পারছো? তোমাদের বইতেও এই চিত্রটা দেওয়া নাই, বাট চিত্রটা সেম। তোমরা যদি কারোর কাছে বড় ভাই বোন থাকে, কারো বই পাও, ইন্টারের বইটা, তাইলে খুলে দেখতে পারো, চিত্র আসলে সেম। এই হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে দুই টাইপের হয়, ঠিক আছে? মসৃণ আর অমসৃণ। আচ্ছা, আমি একটা তোমাদের ছবি এঁকে দেখাই, ঠিক আছে? সাপোজ এই হচ্ছে একটা কোষ, প্রাণী কোষ, ঠিক আছে? এই হচ্ছে কোষের নিউক্লিয়াস, ধরো এই হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের সাথেই সাধারণত লাগানো থাকে এরকম স্ট্রাকচার। আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো সাধারণত কোষের প্রাচীরের কাছে থাকে বা কোষ ঝিল্লির কাছে থাকে, মানে একটা সাইডে, একটা প্রান্তে থাকবে, ঠিক আছে? এরকম মিডিলে না থেকে একটা প্রান্তে থাকে। তো এই যে যেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই যে যেই অমসৃণ যেগুলা, অমসৃণগুলার গায়ে এরকম ছোট ছোট দানা দানা থাকে, ঠিক আছে?
এই জন্যই তো এরা অমসৃণ, যেহেতু এদের গায়ে এরকম দানা দানা থাকে, এরা মসৃণ থাকে না, স্মুথ থাকে না, এই জন্যই এদেরকে অমসৃণ বলা হয়। তো এরকম দানা দানা থাকে। তো এই দানা দানাগুলো আসলে কি জানো? রাইবোজোম। রাইবোজোম, রাইবোজোম। তো অমসৃণ গুলার গায়ে কি লাগানো থাকে? অমসৃণ গুলার গায়ে রাইবোজোম লাগানো থাকে, মসৃণ গুলার গায়ে থাকে না। আর যেহেতু এরা কোষের একেবারে প্রান্তে অবস্থান করে, তাই ধারণা করা হয় বিভিন্ন বস্তু কোষের বাইরে বের করে দিতে, এরা হেল্প করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামগুলো হেল্প করে, কারণ এরা হচ্ছে কোষের বাইরের দিকে থাকে। তাই ধারণা করা হয় এরা ইজিলি কোষের বাইরে আসলে বিভিন্ন বস্তু টস্তু বের করে দিতে পারবে। এই জন্যই ধারণা করা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে বিভিন্ন বস্তু কোষের বাইরে বহন করে নিয়ে যাইতে কি করে? সাহায্য করে। আচ্ছা, তো এরপরে আসো কোষ গহ্বর নামে একটা অঙ্গাণু আছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, জাস্ট জেনে রাখো। কোষ গহ্বর মেইনলি কি করে? এটা হচ্ছে উদ্ভিদ কোষে অনেক বড় থাকে, প্রাণী কোষে নর্মালি থাকেই না, থাকলেও অনেক ছোট থাকে। তো কোষ গহ্বর কি করে? প্রোটিন, লিপিড, তারপরে হচ্ছে শর্করা, এসব বিভিন্ন পদার্থকে কি করে? সঞ্চয় করে রাখে নিজের মধ্যে, বুঝছো? তো এই হচ্ছে কোষ গহ্বর। এখন আসো আমরা একটা অঙ্গাণু নিয়ে পড়বো, খুবই ইম্পর্টেন্ট অঙ্গাণু, লাইসোজোম। লাইসোজোম। তো এই যে লাইসোজোম, এটা দেখতে হচ্ছে এমন হয়। তো এর হচ্ছে বাইরে দুইটা লেয়ার থাকে, আর এর মধ্যে কিছু উৎসেচক থাকে, ঠিক আছে? লাইসোজোমের মধ্যে কি থাকে? উৎসেচক বা এনজাইম থাকে। তোমরা এনজাইম নামটা ইউজ করতে আমার ব্যক্তিগতভাবে ভাল লাগে, ঠিক আছে? আমি যদি টিচার হইতাম তাহলে আমি এনজাইম, কেউ যদি উৎসেচকের বদলে এনজাইম লিখতো, ওই পোলারে আমি বেশি নম্বর দিয়ে দিতাম, ঠিক আছে? এবং আমার ধারণা টিচাররাও ওই রকম মাইন্ডসেটের, কারণ যে একটু ইংলিশে লিখবে সে অবশ্যই একটু বেশি পাবে। খাতার লেখার তো একটা সিস্টেমের নম্বর আছে, তাই না? একটা মানে ইমপ্রেশনের তো একটা ভ্যালু আছে, এটা তোমাকে মানতে হবে, ঠিক আছে? তো তুমি যদি কিছু ইংলিশ টার্ম ইউজ করো, বিশেষ করে সাইন্টিফিক টার্মগুলো যদি ইংলিশে ইউজ করো, টিচার অবশ্যই তোমার উপর আলাদা একটা কি হবে? অ্যাটেনশন বাড়বে। তাই বলে আবার বানান ভুল করবে না, অনেকে আছে ইংলিশে ভাব মারতে যায় বানান ভুল করে ফেলে, এগুলো করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো লাইসোজোমের মধ্যে কি থাকে? লাইসোজোমের মধ্যে হচ্ছে এনজাইম থাকে, এই এনজাইম থাকে। এখন এই এনজাইমগুলো কেমন এনজাইম? এগুলো হচ্ছে লাইটিক এনজাইম। লাইটিক এনজাইম, কারণ এই এনজাইমগুলো কি করে? এই এনজাইমগুলো হচ্ছে বিভিন্ন অঙ্গাণু বা কোষের বিভিন্ন ক্ষতি করে, ঠিক আছে? কোষের ক্ষতি করে। তো ধরো তোমার যদি কখনো কোনো অক্সিজেনের অভাব থাকে, ঠিক আছে? অক্সিজেনের অভাব থাকে। এখন নর্মালি এই এনজাইমগুলো কোথায় থাকে? নর্মালি এই এনজাইমগুলো তো এই ঝিল্লির মধ্যে থাকে, লাইসোজোমের ঝিল্লির মধ্যে, তাই এগুলো কোনো ক্ষতি করতে পারে না। কিন্তু তোমার যদি কোনো কারণে অক্সিজেনের অভাব পড়ে, তাহলে কি হয়? লাইসোজোমের এই ঝিল্লিগুলো বিদীর্ণ হয়ে যায়, ঠিক আছে? ঝিল্লি বিদীর্ণ হয়ে যাবে। ঝিল্লি বিদীর্ণ হয়ে কি হবে? এই এনজাইমগুলো বের হয়ে আসবে। ঝিল্লি বিদীর্ণ হয়ে কি হবে? এনজাইম বের হয়ে আসবে। এনজাইম বের হয়ে আসলে কি হবে? এগুলো তো লাইটিক এনজাইম। লাইটিক মানে মনে রাখবা, লাইসিস, লাইটিক, এই শব্দগুলো যেখানেই থাকবে মনে রাখবে এগুলোর অর্থ হচ্ছে ধ্বংস। এদের কাজ হইতেছে ধ্বংস করা, ঠিক আছে? তো এরা হচ্ছে কি করবে? বের হয়ে এসে আশেপাশের অঙ্গাণুগুলোকে ধ্বংস করবে, আশেপাশের কোষগুলোকে ধ্বংস করবে। এভাবে আলটিমেটলি মানুষ কিন্তু মরে যাবে। তার মানে তোমার বডিরই একটা অঙ্গাণু কি করতেছে? তোমাকেই মেরে ফেলতেছে। মানে তোমার নিজের বডির একটা অঙ্গাণু, তোমার নিজের বডিরই এনজাইম কি করতেছে? তোমার নিজের কোষকেই ধ্বংস করে ফেলতেছে, মেরে ফেলতেছে। এই জন্য লাইসোজোমকে একটা নাম দেওয়া হয়েছে, আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা। কারণ যদি তোমার বডির লাইসোজোমেরই কোনো কারণে এই যে প্রাচীর বিদীর্ণ হয়ে যায়, তাহলে তুমি নিজেই মরে যাবা, ঠিক আছে? আত্মঘাতী। এই জন্য লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলিকা বলা হয়, ঠিক আছে? আচ্ছা, আমাদের লাইসোজোমটা শেষ হয়ে গেল। এখন আসো আমরা হচ্ছে কিছু ঝিল্লি বিহীন অঙ্গাণু নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ঝিল্লি বিহীন অঙ্গাণু নিয়ে আলোচনা করব। এতক্ষণ তো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নিয়ে আলোচনা করলাম। তো ঝিল্লিবদ্ধ অঙ্গাণুগুলোই মূলত ইম্পর্টেন্ট, বেশি রিটেনে আসে। তো এখন আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু নিয়ে আলোচনা করব। তো প্রথমেই যেই অঙ্গাণুটা নিয়ে আলোচনা করব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, সেই অঙ্গাণুটা হচ্ছে রাইবোজোম, ঠিক আছে? রাইবোজোমের চিত্র তোমাদের বইতে দেয় নেই, কিন্তু তোমরা যখন বড় হবা তখন রাইবোজোমের চিত্র দেখতে পারবা। দেখতে হচ্ছে অনেকটা এইরকম থাকে, বার্গারের মতো এমআরএনএ বের হয়ে যায়। তো লাইসোজোম হচ্ছে খানিকটা এরকম, রাইবোজোম এরকম দেখতে। এর দুইটা সাব ইউনিট থাকে,
এই দুইটা সাব ইউনিট, একটা 60s আর একটা 40s। এইসব জিনিস তোমরা এখন বুঝবা না, জাস্ট বলে রাখলাম আর কি, যে জেনে রাখো। মানে কিছু জিনিস একটা ক্লাস করার পর যখন তোমার মনে হবে কিছু জিনিস তো এক্সট্রা শিখলা, তাই না? মানে কিছু জিনিস অর্জনের খাতায় লেখা থাক। যাই হোক, তো এই হচ্ছে রাইবোজোম। দুইটা সাব ইউনিট থাকে, এমআরএনএ তৈরি করে, তো এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করে। তো রাইবোজোম নিয়ে যখন তুমি পড়াশোনা করবা, রাইবোজোম মেইন যে কাজটা করে সেটা তোমার জানতে হবে। রাইবোজোম হচ্ছে পলিপেপটাইড চেইন তৈরি করে, ঠিক আছে? পলিপেপটাইড চেইন তৈরি করে। এখন ধরো পলিপেপটাইড চেইন জিনিসটা আসলে কি। এখন আমাদের বডিতে যেই প্রোটিন তৈরি হয়, প্রোটিন, তাই না? এই যে প্রোটিন, এই প্রোটিনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিড পাবো, অ্যামাইনো অ্যাসিড পাবো। এই যে অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডটা কি নিয়ে গঠিত? অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাহলে আমরা কি পাবো? অ্যামাইনো অ্যাসিডকে যদি আমরা ভাঙি তাইলে আমরা পলিপেপটাইড পাবো, মানে অনেকগুলা পেপটাইড। পলি মানে অনেকগুলা, পেপটাইড মানে তো পেপটাইড একটা পদার্থ। এবার পলিপেপটাইড পাবো। এবার পলিপেপটাইডকে যদি আমরা ভাঙি তাইলে আমরা কি পাবো? পেপটাইড পাবো, পেপটাইড। তো এই যে পলিপেপটাইড চেন মানে হচ্ছে অনেকগুলা পলিপেপটাইড একত্রে যুক্ত করে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে, পরে প্রোটিন তৈরি করে। তাইলে আলটিমেটলি রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোজোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। বুঝতে পারছো? প্রোটিন সংশ্লেষণ করা রাইবোজোমের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর একটা মজার জিনিস কি জানো? তোমার যত এককোষী প্রাণী আছে না, এককোষী প্রাণী বা যত নিম্ন শ্রেণীর প্রাণী আছে, যেমন ধরো ব্যাকটেরিয়া, ট্যাকটেরিয়া, তো এদের বডিতে কিন্তু কোনো কোষ অঙ্গাণু থাকে না, কোনো কোষ অঙ্গাণু থাকে না, শুধু একটাই কোষ অঙ্গাণু থাকে, ওয়ান অ্যান্ড অনলি, দ্য অনলি, আমাদের সবার প্রিয় রাইবোজোম। রাইবোজোম থাকে শুধু, ঠিক আছে? তো রাইবোজোম কিভাবে হচ্ছে প্রোটিন তৈরি করে এটা জাস্ট জেনে রাখো, একটু জেনে রাখলা তো এটা অত লাগবে না তোমাদেরকে। অনেকে আছে তোমাদের মধ্যে যারা একটু বেশি জানতে চাও, যাদের আগ্রহ বেশি, তারা জেনে রাখো আমাদের বডিতে কি আছে। আমরা সবাই জানি আমাদের বডিতে ডিএনএ আছে, ঠিক আছে? তো ডিএনএ থেকে প্রথমে কি তৈরি হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, বা তোমরা মনে রাখবা আরএনএ তৈরি হয়। তো এমআরএনএ কি জিনিস ওটা জানা লাগবে না। তো ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, কোন প্রক্রিয়ায় তৈরি হয়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। এটা তোমরা বড় হইলে জানতে পারবা, এখন শুনলা আর কি, ভাল লাগলো। তো ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এমআরএনএ তৈরি হয়। এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায়, ট্রান্সলেশন, এমআরএনএ থেকে এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় হচ্ছে প্রোটিন তৈরি হয়। তাহলে এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় কি তৈরি হয়? এমআরএনএ থেকে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হয়। তো এই যে ট্রান্সলেশন প্রক্রিয়া, এই ট্রান্সলেশন প্রক্রিয়ায় কে সাহায্য করে? রাইবোজোম সাহায্য করে। কি কাজে সাহায্য করে সেটা আমরা পড়ছি, পলিপেপটাইড চেইন সংযুক্ত করে, পলিপেপটাইড চেইন সংযুক্ত করে, ঠিক আছে? সংযুক্ত করে, এই হচ্ছে রাইবোজোমের কাজ। তাহলে রাইবোজোমও আমাদের হয়ে গেল। এখন এটা কি জিনিস? এটা হইতেছে আমাদের সেন্ট্রিওল, ঠিক আছে? সেন্ট্রিওল, এই যে দুইটা নলাকার সিলিন্ডার আকৃতির অঙ্গাণু দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে আমাদের সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের চারপাশে যেই থকথকে একটা অধিক ঘনত্বের জেলির মতো অংশ থাকে, ওই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তো সেন্ট্রিওল, সেন্ট্রিওল হচ্ছে একটা সিলিন্ডার আকৃতির অঙ্গাণু, আর সেন্ট্রিওলের চারপাশে যেই থকথকে অধিক ঘনত্বের জেলির মতো অংশটা থাকে, ওই জিনিসটা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার। তো সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার এই দুইটা অংশকেই একত্রে কি বলে জানো? এই দুইটা অংশকেই একত্রে বলে হচ্ছে সেন্ট্রোজোম। এই দুটো অংশকেই, সেন্ট্রিওল আর সেন্ট্রোস্ফিয়ার, এই দুইটা অংশকেই বলে সেন্ট্রোজোম, ঠিক আছে? আচ্ছা, এখন এই সেন্ট্রোজোমের কাজটা কি? খুবই ইম্পর্টেন্ট একটা কাজ আছে, কোষ বিভাজনে সহায়তা করে। কোষ বিভাজনে কিভাবে সহায়তা করে? তোমরা যখন কোষ বিভাজন পড়বা, কোষ বিভাজনে প্রাণীদের দেহে বিশেষ করে একটা জিনিস তৈরি হয়, প্রাণী কোষ, উদ্ভিদ কোষে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু তৈরি হয়, ঠিক আছে? তো স্পিন্ডল তন্তু তৈরি হয়,
ধরো যখন হচ্ছে কোষ রেস্টিং পর্যায়ে থাকে, ঠিক আছে, কোষ হচ্ছে যখন রেস্টিং পর্যায়ে থাকে মানে যখন কোষ বিভাজন হয় না নর্মাল অবস্থায়, তখন হচ্ছে এগুলোকে আমরা কি বলবো, এই ক্রোমাটিন তন্তু বলবো। এই তন্তুময় জিনিসগুলোকে পেঁচানো এগুলোকে আমরা ক্রোমাটিন তন্তু হিসেবে আখ্যায়িত করব, ঠিক আছে, ক্রোমাটিন তন্তু। আর যখন কোষ বিভাজন পর্যায়ে থাকে, ঠিক আছে, মানে কোষ হচ্ছে যখন বিভাজিত হতে থাকে, তখন এগুলোকে আমরা কি বলবো, তখন হচ্ছে এগুলোকে আমরা ক্রোমোজোম বলবো। কারণ কোষ বিভাজিত অবস্থায় কি হয়, কোষ বিভাজিত অবস্থায় এগুলো হচ্ছে পানি শোষণ করে, পানি শোষণ করে স্ফীত হয়, মোটা হয়, তখন কি হয় মাইক্রোস্কোপের নিচে এগুলো খুব সুন্দরভাবে দেখা যায়। কিন্তু রেস্টিং ফেজে এগুলো দেখা যায় না, কারণ রেস্টিং ফেজে তো পানি শোষণ করে না, স্ফীত হয় না, তাই অত ভালো বোঝা যায় না। এখন কোষ বিভাজনের কোন পর্যায়ে এটা ভালো দেখা যায় জানো, মেটাফেজ পর্যায়ে। আমরা কোষ বিভাজন পড়ার সময় এগুলো বিস্তারিত পড়বো, বাট আপাতত জেনে রাখো কোষ বিভাজনের মেটাফেজ পর্যায়ে এই ক্রোমোজোমগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়। এখন এটা কেমন দেখা যায়, ঠিক আছে, এটা একটু আমরা জানি। ক্রোমোজোমগুলোকে অনেকটা এক্স আকৃতির দেখা যায়। আমরা এখন চিত্র এঁকে দেখি, সংকুচিত অংশ থাকে। ক্রোমোজোমগুলো অনেকটা হচ্ছে এরকম দেখা যায়, এই যে দুইটা অংশ নিয়ে, এই একটা অংশ অংশ এই যে একটা অংশ, দুইটা অংশ নিয়ে গঠিত। এর প্রত্যেকটা অংশকে বলা হয় হচ্ছে ক্রোমাটিড। এগুলো কোষ বিভাজনের একটা পর্যায়ে গিয়ে বিভাজিত হয়ে যায়, এগুলোকে কি বলে, ক্রোমাটিড বলে, ঠিক আছে, ক্রোমাটিড। আর মাঝখানে যে সংকুচিত অংশটা থাকে গোলাকার, এই জিনিসটাকে, এই যে গোল, এই জিনিসটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। কি বলে এটাকে, সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ার কি করে জানো, এই স্পিন্ডল তন্তুর সাথে এই ক্রোমোজোমকে লাগায় রাখে, স্পিন্ডল তন্তুর সাথে ক্রোমোজোমকে লাগায় রাখে। এখন সেন্ট্রোমিয়ারের যে অংশ স্পিন্ডল তন্তুর সাথে যুক্ত থাকে, ওই অংশকে কি বলে বলতো, ওই অংশকে বলে কাইনেটোকোর। ওই অংশকে বলে কাইনেটোকোর। তাইলে এই যে সেন্ট্রোমিয়ারের যে অংশ স্পিন্ডল তন্তুর সাথে লাগানো থাকে তাকে বলে কাইনেটোকোর। এই প্রত্যেকটা অংশ হচ্ছে ক্রোমাটিড, দুইটা ক্রোমাটিড নিয়ে একটা ক্রোমোজোম গঠিত হয়, ঠিক আছে। এখন দেখো এই যে যে ক্রোমোজোম, জীবের বংশগতির ধারক ও বাহক হচ্ছে আমাদের ক্রোমোজোম। কিভাবে আমাদের ক্রোমোজোম বংশগতির ধারক ও বাহক, এখন এই যে ধরো ক্রোমোজোম, ঠিক আছে, এখন ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জায়গাটাকে বলে লোকাস, ঠিক আছে। এখন ক্রোমোজোমের একটা নির্দিষ্ট জায়গা থাকে, ওই জায়গাটাকে বলে লোকাস। লোকাসে কি থাকে, লোকাসে হচ্ছে ডিএনএ থাকে, ঠিক আছে, লোকাসে কি থাকে, ডিএনএ থাকে। এখন ডিএনএ তে কিছু খণ্ডে কি থাকে, জিন থাকে, ঠিক আছে, ডিএনএ এর কিছু খণ্ডকে জিন থাকে। ডিএনএ তো অনেক খণ্ড থাকে, ডিএনএ দেখো না এরকম এরকম পেঁচানো, এর তো অনেকগুলা খণ্ড থাকে। তো যে কোনো কিছু কিছু খণ্ডকে নির্দিষ্ট বৈশিষ্ট্য ধারণকারী জিন থাকে, এই জিনগুলো কি করে, আমাদের বৈশিষ্ট্য ধারণ করে। এখন এই যে যে জিনটা, এই জিনটাই কি হয়, তোমার পিতামাতার মাধ্যমে তোমার পরবর্তী বংশধরদের মাধ্যমে সঞ্চারিত হয় এবং বংশগত বৈশিষ্ট্য বহন করে। তাহলে এই যে ক্রোমোজোম, এই যে ডিএনএ এবং জিন, এই তিনটা জিনিসই হইতেছে জীবের বংশগতির ধারক ও বাহক, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমাদের নিউক্লিয়াসও মোটামুটি শেষ হয়ে গেল।